সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ইসির। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে ভোটের কার্যক্রম। গোটা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। একের পর এক রাজনৈতিক নেতা খুনে বিএনপির উদ্বেগ। বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার আহ্বান নিরাপত্তা উপদেষ্টার। শুল্ক কমানোর প্রস্তাব বিবেচনার আশ্বাস ওয়াশিংটনের। সীমানা জটিলতার কারণে পাবনা 1 ও 2 আসনে ভোটের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ ডিবিসি নিউজকে জানিয়েছেন, সীমানা জটিলতায় পাবনার 2টি আসনে নির্বাচন আপাতত স্থগিত রাখতে বলা হয়েছে। এ বিষয়ে আদালত সমাধান দেবে বলেও জানান তিনি। হাইকোর্টের রায়ের পর পাবনা 1 ও পাবনা 2 আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত 24শে ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত 5ই জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি করে আপিল বিভাগের আদেশে বলা হয়, বাদী লিভ টু আপিলের করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন স্থগিত করা হয়েছে কিনা আমি জানি না। বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হবে। সেটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটা। এ বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনে নির্বাচন স্থগিতে ইসির সিদ্ধান্তের সর্বশেষ জানাবেন আমাদের। গৌরী, আপনি যেমনটি বলছিলেন যে পাবনা 1 এবং 2 আসনের সীমানা নির্ধারণের জটিলতার কারণে, আইনি জটিলতার কারণে আপাতত এই 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। তো নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে আমি এই বিষয়ে কথা বলেছি এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কিছু এখন পর্যন্ত জানেন না, তবে আদালতের নির্দেশেই এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সীমানা জটিলতায় কিন্তু এমন ঘটনা এর আগেও ঘটেছে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আজ আপিল দায়ের করার শেষ দিন। আজ বিকেল 5টা পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। তারা তাদের মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের প্রার্থিতা বাতিলের জন্যও কিন্তু তারা আপিল দায়ের করতে পারবেন। তো আজ বিকেল 5টা পর্যন্ত দায়ের করা যাবে আপিল এবং আগামীকাল থেকে 18ই জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তির কাজ হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, পাবনা 1 আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে 2টি আসনের নির্বাচন স্থগিতের এই সিদ্ধান্ত, এ বিষয়ে সেখানকার ভোটার এবং অন্যান্য প্রার্থীদের সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা, কিছু বলেছে কিনা তারা, বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ। আসলে আমাদের আপনারা নিশ্চয়ই এর মধ্যেই জেনেছেন যে আসলে পাবনা 1 ও 2 আসন সীমানা জটিলতায় কিন্তু এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই 2টি আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি। আপনি যেমনটি জানতে চাইছিলেন যে স্থানীয়দের প্রতিক্রিয়া, আসলে আমরা স্থানীয়দের সাথে কথা বলে তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়াই দেখেছি। আপনি এর আগেও আমরা সংবাদ পরিবেশন করেছিলাম যে আসলে পাবনার সাথিয়া এবং বেড়ার এই যে দীর্ঘদিনের সীমানা জটিলতা, এই জটিলতা নিয়ে কিন্তু যখন সাথিয়াকে 1 আসন হিসেবে ঘোষণা করা হয় এবং বেড়ার যে আংশিক যেটি 1-এর সাথে যুক্ত ছিল সেইটি যখন 2-এর সাথে বেড়া সাথিয়া দিয়ে 2 আসন নির্ধারণ করা হয়, তারপরেই কিন্তু বেড়ার যে বাসিন্দারা রয়েছেন বা বেড়ার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আন্দোলন করেন এবং বিশ্ব রোড যে ঢাকা পাবনা মহাসড়ক সেটি কিন্তু অবরোধ করার মতো বিভিন্ন কর্মসূচি দেয়। পরবর্তীতে যখন আবার পূর্বের সীমানা পুনরায় বহাল থাকে, তারপর কিন্তু আমরা মানে একেবারেই ভিন্ন চিত্র দেখলাম, ব্যতিক্রম চিত্র দেখলাম যে পাবনা 1 আসনের যারা, অর্থাৎ 60 আসনের যারা ভোটার ছিল তারা কিন্তু একই ধরনের কর্মসূচি নেয় এবং রাস্তা অবরোধ সহ বিভিন্ন আন্দোলনের ডাক দেয়। এই নিয়ে আমরা যারা
পলিটিক্যাল লোক রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা নেতারা রয়েছে, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা কিন্তু সাঁথিয়া এবং বেড়ার তাদের মতামত কিন্তু একেবারেই দুই মেরুতে। সাঁথিয়া কিন্তু বেশ অনেক আগে থেকেই তারা শুধুমাত্র সাঁথিয়াকে নিয়ে এক আসনের দাবি জানিয়ে আসছিল, কিন্তু বেড়ার লোক যারা ভোটার তারা কিন্তু এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। আসলে এই ছিল পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা চেষ্টা করব আরও বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। নিশ্চয়ই পার্থ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, যে হারে রাজনৈতিক ব্যক্তিদের উপর হামলা ও খুনের ঘটনা ঘটছে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা টার্গেট হচ্ছেন, তা উদ্বেগজনক। তার অভিযোগ, সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেন ফখরুল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলে না বলেও মনে করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় ইয়ানুল হোসেন নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গেল রাতে পাঁচবিবির সালাইপুর ঢাকার পাড়া রাস্তার মোড়ে এই ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ইয়ানুলের ছোট ভাই আব্দুল মমিন। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মোহাম্মদ রায়হান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত 11টার দিকে ইয়ানুল তার ভাইয়ের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই ইয়ানুলের মৃত্যু হয়। মার্কিন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্তির প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই আহ্বান জানান বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্র আরোপিত বাড়তি 20% শুল্ক কমানোর প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরকে। জেমিসন গ্রিয়ার এই প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে সম্মতি দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এক বছরে যদি সব সংস্কার হয়ে যেত, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছর থাকত না, এমন মন্তব্য করেছেন পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই। আমাদের সময়টা তো অল্প সময়ের মধ্যে কোনগুলোতে আমরা ফোকাস করব এটা চিন্তা করেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 227, সুনামগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, এখন আছি সংসদীয় আসন 227, সুনামগঞ্জ 4 আসনে। এই আসনে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। জনাব নুরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই চলতি মাসের 22 তারিখ বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সুনামগঞ্জে আসবেন। দীর্ঘ 22 বছর পর উনি সুনামগঞ্জ আসবেন, কি প্রস্তুতি আপনাদের? আলহামদুলিল্লাহ, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 22 তারিখ সুনামগঞ্জে তাদের নির্বাচনী প্রচারণার প্রথম জনসভা আমাদের সুনামগঞ্জ জেলা সদরে হবে। এই উপলক্ষে গতকালকে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. ঘোষ সাহেব আমাদেরকে অবগত করছেন যে 22 তারিখ প্রথম প্রোগ্রাম হইল সুনামগঞ্জ। এই উপলক্ষে আমাদের সুনামগঞ্জ বিএনপি অঙ্গ সংগঠন এবং সর্বস্তরের জনগণের যে প্রস্তুতি এবং সংগঠিত, আমরা প্রত্যেকটা
উপজেলা এবং ইউনিটের ওয়ার্ডে ওয়ার্ডে এমনকি গ্রাম পর্যায়ে আমাদের অর্গানাইজ শুরু হয়ে গেছে আগামী 22 তারিখের জনসভায় সফল করার জন্য। জমায়েত কত হতে পারে? মানুষের উৎসাহ উদ্দীপনায় আমি গতকালকে এর আগের কালকেও আমি আমাদের নির্বাচনী এরিয়ায় যাওয়ার পরবর্তীতে দেখলাম মানুষের যে আগ্রহ এতে গণজাগরণে পরিণত হবে। এটা সংখ্যার কোনো হিসাব থাকবে না। নিশ্চয়ই অনেক মানুষ হবে, 12 উপজেলা থেকে মানুষ আসবে। আমরা পরের প্রশ্নে জানতে চাই, আপনি এই আসনে যে সুনামগঞ্জ সদর এবং বিশম্ভপুর উপজেলায় এই আসনে ভোটার, অনেক নারী ভোটার আছে, তরুণ ভোটার আছে, অনেক আছে একদম প্রথমবার ভোট দিবে, তাদের জন্য কি পরিকল্পনা আপনার? আমাদের পরিকল্পনা নারী থেকে ধরে আমাদের পুরুষ এবং নতুন যারা ভোটার এদেরকে আমাদের যে নির্বাচনী ইশতেহারে আছে 31 দফা, আমাদের এই উপলক্ষে নারীদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। দেখবেন আমাদের এই জিনিসটা হলো ফ্যামিলি কার্ড, সবচেয়ে বড় জিনিস নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের অতীত থেকে দেখবেন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই দেশে প্রথম 1978 সালে নারী ও শিশু মন্ত্রণালয় গঠন করেছিলেন। তারই পাশাপাশি দেখবেন আমাদের নেত্রী মা বেগম খালেদা যে আজকে দুনিয়াতে নাই, ওনার মাগফিরাত কামনা করে ওনার আমলেই দেখবেন নারীদেরকে, বিশেষ করে নারীদেরকে 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি শিক্ষার ব্যবস্থা করেছিলেন এবং কি উপবৃত্তিও দেওয়া হয়েছিল মেয়েদেরকে। সেইগুলো ধারাবাহিকতা থাকবে। আরেকটা বিষয় জানতে চাই, এই আসনে জামাত সহ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, জয়ের ব্যাপারে কোনো চ্যালেঞ্জ দেখছেন? এই আসনটা হলো তো মূলত বিএনপির আসন এবং বিএনপির গাঠি বিগত আন্দোলন সংগ্রামে আপনারা অবগত আছেন, দেখছেন। ইনশাল্লাহ এখানে আমি আল্লাহর রহমতে আমি প্রতিনিধি মনে করি না। পরিবেশ কেমন দেখছেন, নির্বাচনী পরিবেশ? আলহামদুলিল্লাহ ভালো। ভোটের আগে যেরকম একটা পরিবেশ, ভোটের হাওয়া সারা দেশই রয়েছে, এই আসনে আপনার আসনের কি অবস্থা? আমার আসনে আরো যাক, ওনার ভোটের তো অনেক দিন রয়েছে। মূলত হলো তো এখন আমাদেরকে নির্বাচনের প্রচারণা স্টপ, প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে 22 তারিখ থেকে দেখবেন পুরাপুরি নির্বাচনী উত্তেজনা এবং আনন্দ উৎসব। নিশ্চয়ই আমরাও সেইটি আশা করি। আমরা ছিলাম সংসদীয় আসন 227 সুনামগঞ্জ 4 আসনে। আমাদের সঙ্গে ছিলেন এই আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম। পরবর্তী খবর দুপুর 2টায় আমরা অন্য কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব। সঙ্গেই থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসে। নতুন বছরের শুরু থেকে শৈত্যপ্রবাহে নাকাল দেশের বিভিন্ন এলাকার জনজীবন। কখনো এর বিস্তৃতি বেড়েছে, আবার কখনো কমেছে। পঞ্চগড়, চুয়াডাঙ্গা, রাজশাহী সহ 20 জেলায় আজও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের জেলা পঞ্চগড়ে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.8 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে জেলার মানুষজন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.5 ডিগ্রি সেলসিয়াস। এই জেলায় টানা 5 দিন চলছে শৈত্যপ্রবাহ। সকাল সন্ধ্যা ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। ঠান্ডাজনিত রোগের সংক্রমণও বেড়েছে। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। কুড়িগ্রামে 3 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত ও কুয়াশায় ধানের বীজতলা ও আলু গাছ দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ। এদিকে রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহ চলতে পারে আরও কয়েকদিন।